পৌঁছে গেছি পঞ্চকেদারে তৃতীয় কেদার তুঙ্গনাথ। জয় বাবা তুঙ্গনাথ। এই হচ্ছে মন্দিরের গেট। প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির হলো তুঙ্গনাথ, যা পঞ্চকেদারে তৃতীয় কেদার। আজ চোপতা থেকে আমরা যাব তুঙ্গনাথ মহাদেবের দর্শনে, আর এই পথের সমস্ত অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। তাহলে সঙ্গে থাকুন, আমি প্রিয়াঙ্কা শুরু করছি আরো একটা নতুন ব্লগ। যত আমরা উপরে উঠছি যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের কত কাছে পৌঁছে যাচ্ছি। উঠতে তো কষ্ট হচ্ছে, ঠিক আছে, একটু যেটুকু সুযোগ পাচ্ছি চোখ মন প্রাণ ভরে এই ভিউটাকে উপভোগ করছি। একদম আকাশের সঙ্গে মিশে গেছে। রাস্তা শেষ। একটা ছোট ঘর বানাচ্ছি, দেখুন আমার বাড়ি। চারতলা হলে হবে তো? ব্যাঙ্গালোর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তুঙ্গনাথের পথে। যারা আগের ভিডিওটা দেখেননি তাদের বোঝার সুবিধার জন্য জানিয়ে দিই, আমরা ব্যাঙ্গালোর থেকে ট্রেনে পৌঁছেছিলাম দিল্লি। তারপর দিল্লি থেকে ওভারনাইট বাস জার্নি করে ঋষিকেশ, এবং ঋষিকেশ থেকে তারপর গাড়িতে চোপতা। দীর্ঘ 64 ঘন্টার জার্নি ছিল। সম্পূর্ণ জার্নিটা দেখতে চাইলে আগের ভিডিওটা একবার দেখে নিতে পারেন, লিংক আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। চোপতাতে পৌঁছে আমরা একটা হোমস্টেতে উঠেছিলাম, আর চোপতার কিছু হোমস্টে ডিটেলসও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আজ 17 জুন 2025 চোপতার হোমস্টে থেকে শুরু করছি আমাদের যাত্রা। এখন টাইম হচ্ছে 5:15 আর আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। রাত্রে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, আপাতত ওয়েদার পরিষ্কারই রয়েছে। তো আমরা নিচে নেমে একটু চা খাবো, খেয়ে আমরা ওপরে উঠবো। আর এখানে যে হোমস্টে গুলো রয়েছে এখানে কিন্তু কোথাও মানে গিজারের কোনো ব্যবস্থা নেই। বালতি করে ওরা গরম জল দিচ্ছে, 100 টাকা করে বালতি। হ্যান্ড ওয়াশ, হ্যান্ড সোপ বা টাওয়েল এগুলো কিন্তু কিছুই প্রোভাইড করা হয় না। তো এই সব জিনিসগুলো, সাবান, শ্যাম্পু যা কিছু আপনারা কিন্তু ক্যারি করবেন। আমরা আমাদের লাগেজটা ওদের রুমে, ওখানে যে রয়েছে কেয়ারটেকার তার রুমে আমরা রেখে দিয়েছি, দিয়ে আমরা রুম ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা বেরিয়ে পড়বো এবার। এখানে দোকান মোটামুটি ভোরবেলাতেই খুলে যায়, সব 5টা থেকেই খুলে যায়। যাত্রার জন্য এখানে লাঠি পাওয়া যাচ্ছে 50 টাকা করে। আমরা দুটো লাঠি দিয়ে নিয়েছি। এই লাঠি যদি আপনারা ফেরত দেন তখন ওরা পার লাঠিতে 20 টাকা করে ফেরত দিয়ে দেবে। মানে যদি ফেরত দিচ্ছেন মানে একটা লাঠির আপনাদের প্রাইস পড়ছে 30 টাকা। রেনকোটও এখানে পাওয়া যাচ্ছে 100 টাকা 150 টাকা। আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি, খেয়ে আমরা ওপরে ওঠা শুরু করব। চা এখানে 20 টাকা, বোতলের প্রাইস হচ্ছে 30 টাকা করে। ওম নমঃ শিবায়, জয় বাবা তুঙ্গনাথ। শুরু করছি আমাদের যাত্রা। এই সোজা এখান থেকে রাস্তা উঠে গেছে। তো ফাইনালি 5:30টায় আমরা যাত্রা শুরু করলাম। গেট থেকে একটুখানি এগিয়ে আসলেই বাঁদিকে পড়বে ঘোড়ার পার্চি কাউন্টার। আর ঘোড়ার রেট হচ্ছে আসা যাওয়া 1300 টাকা, শুধু যাওয়া হচ্ছে 900 টাকা। তো এখান থেকেই পার্চি করতে হবে। আর ঘোড়া নিতে হলে এখান থেকেই নিয়ে নিতে হবে, মাঝ রাস্তায় কিন্তু ঘোড়া পাওয়া যাবে না। একবার হাঁটা শুরু করলে কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে। আমরা হাঁটা শুরু করলাম জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি রাস্তা ধরে। চোপতা থেকে তুঙ্গনাথ মন্দিরের এই হাঁটা পথের দূরত্ব 4 কিলোমিটার, আর শুরু থেকে পুরো রাস্তার বেশিরভাগটাই চড়াই। তুঙ্গনাথ মন্দির অবস্থিত কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। এটি একটি সংরক্ষিত এরিয়া। চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত একটা পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগছে। বিশেষ করে সকাল সকাল জঙ্গলের একটা স্নিগ্ধ রূপ মন ছুঁয়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে আসতেই গাছের ফাঁক দিয়ে মেঘের আড়ালে নজর এলো শ্বেতশুভ্র পাহাড়ের চূড়া, যা দেখে মনটা যেন এক লহমায় ভালো হয়ে গেল। যদিও স্নো এখন অনেক কম, যেহেতু জুন মাস। দারুণ লাগছে। অনেকটা ভালো লাগা নিয়ে আবারও এগিয়ে চললাম, কারণ পথ এখনো অনেক বাকি। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক রয়েছে সেটা কিন্তু ব্যান রয়েছে। তো বোতল নিয়ে আসুন বা প্লাস্টিক
প্লিজ ফেলবেন না, নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ডাস্টবিনে নিচে গিয়ে ডাম্প করবেন, কিন্তু এই ফরেস্ট এরিয়ার ভেতরে ফেলে জায়গাটাকে নোংরা করবেন না। অনেকেই দেখছি বটলস ফেলে গেছে, যেটা মোটেও উচিত নয়। একটু বেলা বাড়তেই ঘোড়াদের ভিড় বাড়তে লাগলো। যেহেতু একটাই রাস্তা, তাই মাঝে মাঝেই ঘোড়াকে সাইড দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছে, আর সেই সুযোগে একটু রেস্ট নিয়ে আবারও চলা শুরু। 1 কিলোমিটার মতো আসার পর দেখতে পেলাম সবুজে মোড়া এক বিস্তৃত তৃণভূমি। পাহাড়ি ভাষায় এই ধরনের বিস্তৃত জায়গাকে বুগিয়াল বলে। লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম বুগিয়ালে আর এগিয়ে চললাম সামনের দিকে। সামনে তখন পাহাড়ের চূড়াগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। কিছুটা সময় এখানে কাটিয়ে আবারও এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তাটা ওই যে একদম উপরে এঁকে বেঁকে উঠে যাচ্ছে। উঠতে তো কষ্ট হচ্ছে ঠিক আছে একটু, কিন্তু এই ভিউটা দেখলে মন ভালো হয়ে যাচ্ছে। আর এই নিচে দেখুন বুগিয়ালটা দেখা যাচ্ছে, একটু আগে আমরা ওখানে ছিলাম। রাস্তার মাঝে মাঝে এরকম টুকটাক ছোট ছোট দোকান রয়েছে, যেখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস, চিপস, জল পেয়ে যাবেন। ওখানেও স্নো ক্যাপ মাউন্টেনটা ওপেন হয়েছে, দারুণ লাগছে। দুপা করে এগোচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে না বারবার ক্যাপচার করি। যেহেতু রাস্তাটা বেশ চড়াই, তাই যতটা সম্ভব আস্তেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আর মুগ্ধ হয়ে দেখছিলাম চারিদিকটা। মাঝে মাঝে কিছু শর্টকাটও রয়েছে, তাই আমরাও একটা দুটো ছোট শর্টকাট নিয়ে এগিয়ে চললাম। ওই যে নিচে বুগিয়ালটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা উঠে এলাম। এখনো অনেকটাই বাকি আছে, 1.5 কিলোমিটার মতো শুধু এসছি। মানে সম্ভবত এটা চৌখাম্বা হবে। এখান থেকে চৌখাম্বা, নন্দাদেবী, কেদারনাথ এই সমস্ত পিক গুলো দেখা যায়। সবকটার নাম আমি ঠিক জানি না। আমরা একটু শর্টকাট মারছি। আস্তে আস্তে মেঘ করে যাচ্ছে, তাই যেটুকু সুযোগ পাচ্ছি চোখ মন প্রাণ ভরে এই ভিউটাকে উপভোগ করছি। তাই মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু যতক্ষণ দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে চোখ ভরে মন ভরে দেখে নি, প্রাণ ভরে দেখে নি। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुम। এরকম বসার জায়গা করা রয়েছে। যদিও আমি ট্রেকিং এক্সপার্ট নই, খুব বেশি ট্রেকিং আমি করিনি, একমাত্র বৈষ্ণব দেবী করেছি, আর এটা আমার সেকেন্ড। তবুও বলবো, মানে যেটা জানা অনেকের থেকে শোনাও বলতে পারেন, কিছুটা নিজের মানে ছোট্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। চলতে চলতে যত বেশি বসবেন তত বেশি পা ধরে যাবে, মানে তত সময় লাগবে, আপনার মনে হবে পারছি না, আবার বসে পড়ি। তার থেকে বেটার হয় দাঁড়িয়ে এরকম লাঠিটা ধরে একটু রেস্ট নিয়ে তারপর হাঁটা শুরু করুন আবার। কারণ আবারও বলছি, আমি কোনো ট্রেকিং এক্সপার্ট নয়। বেশ এনার্জি নিয়ে উঠছি, মোটামুটি অ্যাপ্রক্স 2 কিলোমিটার মতো উঠে এসেছি, কিন্তু যেই ওপর দিকটা দেখছি, এই যে মনে হচ্ছে ওরে বাবা এখনো অতটা উঠতে হবে, এনার্জি আবার দুম করে পড়ে যাচ্ছে। রাস্তাটা যেন মনে হচ্ছে গিয়ে আকাশের সঙ্গে মিশে গেছে, এখানেই যেন শেষ। যত উপরে উঠছি যেন মনে হচ্ছে পাহাড়ের
অনেক কাছে পৌঁছে যাচ্ছি, পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। সত্যি কথা বলতে এই সৌন্দর্য মানে জাস্ট উপলব্ধি করার, এই সৌন্দর্যকে প্রকাশ করার মতো, ব্যাখ্যা করার মতো ভাষা আমার কাছে অন্তত নেই। মানে জাস্ট মন ভরে উপভোগ করছি। যত উপরে উঠছি তত যেন পাহাড়ের সৌন্দর্য চোখের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে, যা দেখে যাত্রার ক্লান্তি কষ্ট কিছুটা হলেও লাঘব হচ্ছে। আর কোথা থেকে আমরা উঠে এলাম, ওই নিচে থেকে রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাটা এবার দেখুন, পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গেছে পুরো। আস্তে আস্তে সমস্ত পিকগুলো ঢাকা পড়ে গেল মেঘে। এদিকটা বেশ ভালোই ঢাকা পড়ে গেছে, এটা আর একটু দেখা যাচ্ছে, এক্ষুনি ঢাকা পড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, ঘোড়াটা উঠে যাক। প্রায় 2.5 কিলোমিটারের পথ আমরা চলে এসেছি। যখনই কষ্ট হচ্ছে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবারও এগিয়ে চললাম আমরা সামনের দিকে। ওই যে হোয়াইট কালারের দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মন্দির। বাট এখনো যে রাস্তাটা রয়েছে 1 কিলোমিটার মতন হবে, যেতে ঘন্টাখানেক তো সময় লেগেই যাবে। মন্দিরে পৌঁছানোর 1 কিলোমিটার আগে রয়েছে একটা ছোট্ট গণেশ মন্দির। পাথরের উপর পাথর বসিয়ে ঘর বানিয়েছে, বলে নাকি এরকম ভাবে ঘর বানালে ঘর মানে বাড়ির স্বপ্ন পূরণ হয়, সব বানিয়েছে। এখানেও ছোট ঘর বানাচ্ছি, দেখুন আমার বাড়ি চারতলা হলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হাফ হলেও হবে, দুতলা ঘর হলেও আমার হবে। জয় বাবা তো ফাইনালি পৌঁছে গেছি। এই যে সামনেই দেখা যাচ্ছে বাবা তুঙ্গনাথের মন্দির। মন্দির থেকে 300-400 মিটার আগে রয়েছে ঘোড়াপাড়া। ঘোড়ায় আসলে আপনাদের এখানেই নামিয়ে দেবে, আর বাকি পথটুকু আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। মন্দিরে পৌঁছানোর কিছুটা আগে বাঁদিকে রয়েছে আকাশকুণ্ড। যদিও বর্তমানে এই কুণ্ডতে কোনো জল নেই। আকাশকুণ্ড থেকে 2 পা এগোলেই রয়েছে নীলকান্ঠ হোটেল। এখানে রুমগুলো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে অ্যাটাচ বাথরুম, ডাবল বেড এবং 4 বেডেড রুম এখানে রয়েছে। ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুম ভাড়া আপাতত এখন এখানে ডাবল বেডরুমের বলছে 4000 টাকা, আর যদি বড় রুম নেন যেখানে আপনারা 6 জন অ্যাকোমোডেট করতে পারবেন সেটা হচ্ছে 6000 টাকা, মানে পার হেড 1000 টাকা করে। এটা যেহেতু এখন পুরো যাত্রা সিজন চলছে, মে জুন মাস পিক সিজন, তাই ভাড়াটা একটু বেশি। অন্য সময় আসলে ভাড়াটা হয়তো একটু কম হবে। আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তো আপনারা কল করে কথা বলে বুকিং করতে পারেন। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে এই পুজো সামগ্রীর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন এবং পুজোর নানা জিনিস বিক্রি হচ্ছে। খাওয়ার দোকানও রয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে, আর সামনেই দেখা যাচ্ছে মন্দির। জয় বাবা তুঙ্গনাথ, ফাইনালি পৌঁছে গেছি। আমাদের ওপরে উঠতে 4 ঘন্টা সময় লাগলো। অনেকটা সময় নিয়ে আমরা উঠেছি, কারণ অনেক জায়গায় দাঁড়িয়েছি, ছবি তুলেছি, ভিডিও তুলেছি, মন ভরে প্রকৃতিকে দেখেছি। হ্যাঁ, এবার ব্যাগ রাখবো, জুতো রাখবো, রেখে মন্দির দর্শন করব। লাইন দিয়েছি, আর বেশ ভালোই লাইন পড়ে গেছে। যত বেলা হবে তত লাইন পড়বে, ভিড়টা তত বেশি হবে। আর এই মন্দিরের সামনে এরকম লোটা রাখা রয়েছে, লোটা নিয়ে জল নিয়ে নিয়েছি। 12টার আগে আসলে মন্দিরে জল ঢালা যাবে। তুঙ্গনাথ মন্দির প্রায় 5000 বছরের পুরনো। পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর আত্মীয় ও গুরু হত্যার পাপ থেকে মুক্তি লাভের জন্য ঋষি ব্যাসদেব পাণ্ডবদের বলেন মহাদেবের আরাধনা করতে, আর সেই আদেশ পালন করতে পাণ্ডবরা যান বেনারস। কিন্তু মহাদেব পাণ্ডবদের প্রতি রুষ্ট ছিলেন, তাই তিনি সাক্ষাৎ দিতে চাননি। সেই কারণে নন্দী রূপ নিয়ে তিনি সেখান থেকে চলে যান আর পাহাড়ে ঘুরতে থাকেন। কিন্তু ভীম মহাদেবকে ঠিক চিনতে পারেন এবং ধরতে গেলে নন্দীরূপী মহাদেব মাটির তলায় অন্তর্ধান হয়ে যান।
পরবর্তী সময় মহাদেবের শরীরের বিভিন্ন অংশ পুনরায় মোট 6টি জায়গায় মাটি থেকে প্রকট হয়, যার মধ্যে একটি অংশ প্রকট হয় নেপালে আর বাকি 5টি অংশ প্রকট হয় ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়। নেপালে প্রকট হয় মহাদেবের মাথা, যা পশুপতিনাথ মন্দির হিসাবে পরিচিত, আর কেদারনাথে প্রকট হয় পিঠের অংশ, মধ্যমহেশ্বরের নাভি বা মধ্যভাগ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ ও কল্পেশ্বরে জটা। পরবর্তী সময় পঞ্চপাণ্ডব এই সকল স্থানে তৈরি করে শিব মন্দির, যা পঞ্চকেদার নামে পরিচিত। পঞ্চকেদারে প্রথম কেদার হচ্ছে কেদারনাথ, মধ্যমহেশ্বর দ্বিতীয়, আর এই আমরা দাঁড়িয়ে রয়েছি তুঙ্গনাথে, সেটা হচ্ছে তৃতীয় কেদার। চতুর্থ কেদার হচ্ছে রুদ্রনাথ এবং কল্পেশ্বর হচ্ছে পঞ্চমতম কেদার। আমরা দর্শন করে বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে যতটা ওয়েদার ঠিকঠাক ছিল এখন পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। যাই হোক, আমাদের ভীষণ ভালো দর্শন হয়েছে। আমি যে হেঁটে বাবা তুঙ্গনাথের কাছে এসেছি এবং দর্শন করেছি, এটা কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ আমার হাঁটুতে প্রবলেম রয়েছে, শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, সবই রয়েছে। তাও যে আমি উঠতে পেরেছি এতটা উঁচুতে, 12,073 ফিট উচ্চতায় তুঙ্গনাথ মন্দিরে, মানে আমার এই ফিলিংস আমি বোঝাতে পারবো না। মন্দির দর্শন করে ডান দিক দিয়ে উপরে উঠে আসলে রয়েছে ভৈরবনাথের মন্দির। এই হচ্ছে চন্দ্রশিলা গেস্ট হাউস, এটা একদম এই যে মন্দিরের পাশে। এই হচ্ছে রুম, এটা একটা 4 বেডেড রুম। এখানে দুটোই রয়েছে, দুটোই 4 বেডেড রুম। ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করা হয়েছে। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 5 থেকে 6 জন এখানে ভালোভাবে থাকতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, লাস্টে 2টো নাম্বারে আপনারা ফোন করে এখানে বুকিং করতে পারেন। এখানে জুতো রেখেছিলাম, ব্যাগ রেখেছিলাম, ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আলু পরোটা, এখানে আলু পরোটা, ম্যাগি পাওয়া যাচ্ছে। নিচে আরো কিছু দোকান রয়েছে যেখানে আরো অনেক কিছু টুকটাক পেয়ে যাবেন। আমরা যখন বেরোলাম তখন দেখছি মন্দিরে দর্শনের জন্য বিশাল লম্বা লাইন পড়ে গেছে। মন্দিরের কাছে এখানে ওয়াশরুমও রয়েছে। চোপতাতে কোনো পাবলিক টয়লেট কিছু নেই, আর পুরো রাস্তাতেও কোথাও কোনো ওয়াশরুম নেই। মন্দিরে উঠে আসার পর এখানে ওয়াশরুম রয়েছে। মন্দির থেকে আরো 1 কিলোমিটার উঁচুতে প্রায় 13,000 ফিট উচ্চতায় রয়েছে চন্দ্রশিলা পিক। এখন যা ওয়েদার হয়ে গেছে, পুরোটাই মেঘে ঢেকে গেছে, তো ওপরে গিয়ে ভিউটাই মেন, সেই ভিউটাই দেখতে পাওয়া যাবে না, তাই আর আমরা উপর যাচ্ছি না। আপ লোগ যা রে উপর, কুছ ভি নেই দিখাই দেগা। সেই কারণে আর চন্দ্রশিলা যাচ্ছি না। যদি কখনো আবার সুযোগ হয় চেষ্টা করব। আর বেসিক্যালি চন্দ্রশিলা যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবরের পরে। আকাশ ক্লিয়ার থাকলে পুরো চন্দ্রশিলা পিক থেকে 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাওয়া যায়, তো সেইটা দেখতে গেলে অক্টোবরের পরেই আসতে হবে। যাই হোক, এবার আমরা নামতে শুরু করছি। আশা করি উঠতে যতটা সময় লেগেছে নামতে অতটা সময় লাগবে না। আর এখন তো ওয়েদার এরকমই হয়ে গেছে, চারিদিকে ক্লাউডি। নিচে নামার জন্য এখানে ঘোড়া পেয়ে যাবেন, শুধু যদি নিচে নামতে কেউ চান সেক্ষেত্রে ঘোড়া রেট হচ্ছে 600 টাকা। আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, মন্দিরে একটার সময় ভোগ নিবেদন করা হয়, তো 1টা থেকে 2টো পর্যন্ত দর্শন বন্ধ থাকে, তারপর আবার 2টো থেকে দর্শন চালু হয়। তো 1 ঘন্টা যদি আপনারা ওই রকম টাইমে আসেন সেক্ষেত্রে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। এখানে নামছি এখন তুঙ্গনাথ মন্দির দর্শন করে। তো এনার সঙ্গে দেখা হয়ে গেছে, তীর্থভূমি দর্শন আপনারা নিশ্চয়ই দেখেছেন, খুবই পরিচিত একটা ফেস ইউটিউব চ্যানেলে, বাঙালি ইউটিউব। না না, আপনার অনেক ভিডিও আমি দেখেছি। ঘুরে এসে কিরম লাগলো? প্রথমে ভাবছিলাম হয়তো উঠতে পারবো না, আমার একটু প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম, প্রবলেম। যাই হোক, উঠে খুব ভালো লেগেছে। আমরা যখন নিচে নামছি তখন চারিদিকের পরিবেশ একদম চেঞ্জ হয়ে গেছে। সমস্ত জায়গায় যেন মেঘে ঘিরে ধরেছে, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এইরকম একটা মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকলাম।
যেখান থেকে ট্রেক শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেলাম। নামতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে, আর উঠতে তো বলেইছিলাম 4 ঘন্টা মতো টাইম লেগেছে। এবার আমরা এখান থেকে যাব উখিমঠ। তার আগে হোমস্টে থেকে লাগেজটা কালেক্ট করব, আমরা লাঞ্চ করব, করে তারপর আমরা উখিমঠের জন্য রওনা দেব। আমরা শেয়ারিং গাড়িতে উঠে পড়েছি উখিমঠ যাওয়ার জন্য। তো এখান থেকে উখিমঠ যাওয়ার শেয়ারিং গাড়ি ভাড়া হচ্ছে 250 টাকা করে। উখিমঠ পৌঁছে আজকে আমরা উখিমঠে থাকবো এবং আগামীকাল উখিমঠ থেকে আমরা রওনা দেব হরিদ্বারের উদ্দেশ্যে। তার সাথে দর্শন করব উখিমঠের ওমকারেশ্বর মন্দির, আর সেই সব কিছু শেয়ার করব আমি নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।